Thank you and welcome back to our channel New Life. আজকের মূল বিষয়বস্তু হচ্ছে ক্লাস 9 এর পেজ নাম্বার 18 ম্যাথের ক্লাস 9 এর পেজ নাম্বার 18 এই যে ছকটা আছে সেই ছকটা সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তাহলে ছকটা জানার আগে আমাদের আগে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আগে লিখি। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা বস্তু সাপেক্ষে বা বস্তুকে গণনা করার জন্য যে সংখ্যা ব্যবহার করে থাকি আমরা তাকেই বলে স্বাভাবিক সংখ্যা। তাহলে কি বললাম? বস্তুকে গণনা করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করে থাকি, কি বললাম? বস্তুকে গণনা করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করে থাকি তাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। বা ১ থেকে শুরু করে অসীম পর্যন্ত সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা যা গণনা করতে ব্যবহার করা হয় তাকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। ঠিক আছে? যেমন ১, ২, ৩, ৪, ৫ এরকম ভাবে ১ কোটি, ১০ কোটি বা ৫০ কোটি যা ইচ্ছা, হ্যাঁ? কিন্তু মাইনাসে যাবে না। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা লিখি। বস্তুকে গণনা করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করে থাকি তাকে স্বাভাবিক সংখ্যা বা গণনা সংখ্যা বলে থাকে। বা কি সংখ্যা? গণনার সংখ্যা। গণনার সংখ্যা বলে থাকে। বলে থাকে। ঠিক আছে? যেমন কি হবে? যেমন কি হবে? যেমন ১, ২, ৩ এভাবে চলতে থাকবে। ৫০, ১৫০, হ্যাঁ? এরমভাবে চলতে থাকবে। ঠিক আছে? এর কোনো শেষ নেই। ঠিক আছে? এবার তারপরে আমাদের জানতে হবে যে অখণ্ড সংখ্যা কাকে বলে? কি সংখ্যা? অখণ্ড সংখ্যা। অখ অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা কাকে বলে? ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা দলের সাথে যদি শূন্য যোগ করা হয় বা শূন্য ধরে নেওয়া হয় তাহলে সেই সংখ্যা হবে অখণ্ড সংখ্যা। মানে স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে অখণ্ড সংখ্যার দল গঠিত হবে। তাহলে কি বললাম? স্বাভাবিক সংখ্যার দলে স্বাভাবিক সংখ্যার দলে স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে শূন্য রাখলে রাখলে
অখণ্ড সংখ্যার অখণ্ড সংখ্যার দল গঠিত হবে গঠিত হবে যেমন কি হবে, আগেরটাই দেখো আমরা শূন্য লিখিনি কিন্তু, তাহলে এখানে লিখতে হবে শূন্য, ওয়ান, টু, থ্রি, চলতে থাকবে এবার। তাহলে দেখো এটাই শূন্য ধরিনি, স্বাভাবিক সংখ্যায় এখানে কিন্তু শূন্য ধরা হয়নি, আর অখণ্ড সংখ্যার এখানে শূন্য ধরা হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকবে কিন্তু এটা। আর এবার আরো এক জায়গায় আরো একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে শূন্য ধর্ম, ভালো করে এটা জানতে হবে। হ্যাঁ, শূন্য ধর্মটা আলাদা জায়গায় লিখি, শূন্য এর ধর্ম। ঠিক আছে, তাহলে শূন্যর ধর্ম কি পেলাম আমরা? একটা পেলাম, একটা কি পেলাম, প্রথমে যখন লিখলাম তখন এখানটায় কিন্তু আমরা শূন্য অ্যাড করিনি, তাই আমরা বলতে পারি যে শূন্য একটা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এরকম ভাবে লিখতে হবে শূন্য একটি, এগুলো জানতে হবে, শূন্য একটি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে শূন্য একটি কি সংখ্যা? শূন্য একটি অখণ্ড সংখ্যা, ওখানে বলে দিলাম শূন্য অ্যাড করতে হবে, মানে স্বাভাবিক সংখ্যার দলে যদি শূন্য অ্যাড করা হয় তাহলে কি হবে? অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যা হবে। তাহলে কি শূন্য একটি, শূন্য একটি একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। এই দুটো আপাতত হলো, আরো এর সাথে লিখতে হবে অনেক কিছু, শূন্য ইয়ে জানতে হবে। যখন ছকটা করবো আস্তে 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 সবকিছু জেনে নেবো, যখন আসবে তখন ঠিক জানা যাবে। তারপরে তারপরে আমরা ছকটা করব। ছকে কি আছে প্রথম? ছকে আছে যে বাস্তব সংখ্যা উপরে আছে, আমার কেটে গেছে, বইতে দেখবা বাস্তব সংখ্যা আছে। তাহলে প্রথমে আমরা বাস্তব সংখ্যা কাকে বলে সেটা জানতে হবে। কি সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা কাকে বলে? যে বাস্তব সংখ্যা হলো এমন সব সংখ্যা যা মূলদ অমূলদ উভয় প্রকারকে সংখ্যাকে বোঝায়। বা যেমন হচ্ছে কেমন ভাবে ধরা হবে, মূলদ অমূলদ, মানে সকল ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, ভগ্নাংশ এবং দশমিক সংখ্যাকে সবগুলোকেই বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে সংখ্যাটা কেমন ভাবে লিখবো? সংখ্যাটা লিখবো হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা হলো, বাস্তব সংখ্যা হলো এমন সব সংখ্যা, এমন সব সংখ্যা যা মূলদ মূলদ ও অমূলদ অমূলদ সংখ্যাকে অন্তর্ভুক্ত করে। অমূলদ সংখ্যাকে সংখ্যাকে অন্তর্ভুক্ত করে, অন্তর্ভুক্ত করে। অর্থাৎ অর্থাৎ এখন হয়তো তোমরা বলতে পারো যে মূলদ কি অমূলদ কি, বলে দেবো, সবই বলে দেবো, যখন আসবে তখন সবই বলে দেবো। অর্থাৎ সকল ধনাত্মক, সকল ধনাত্মক ধনাত্মক, কমা ঋণাত্মক, ঋণাত্মক, কমা শূন্য, কমা শূন্য, কমা ভগ্নাংশ,
ভগ্নাংশ, হ্যাঁ, এবং 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 দশমিক সংখ্যাকে দশমিক দশমিক সংখ্যা সংখ্যা সবগুলোকে বাস্তব সংখ্যা বলে থাকি। বাস্তব সংখ্যা বলে থাকি বলে থাকে। তার মানে কি হচ্ছে যে বাস্তব সংখ্যার উদাহরণ কি হবে? সমস্ত সংখ্যা, এক কথায়। তাহলে কি বলেছি? ধনাত্মক ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে ধরো 7, -7 হতে পারে। হ্যাঁ, শূন্য শূন্য হতে পারে, এটাও বাস্তব সংখ্যা। ঠিক আছে, শূন্যও হতে পারে, এটা বাস্তব সংখ্যা। তারপরে ভগ্নাংশ মানে 3/2 বা 2/3, হ্যাঁ। তারপরে দশমিক মানে 1.40 এরকম হতে পারে। ঠিক আছে, সমস্ত সংখ্যাকে কি বলা হবে? বাস্তব সংখ্যা। তাহলে শূন্য কিন্তু একটি বাস্তব সংখ্যা। শূন্য একটি বাস্তব সংখ্যা, মাথায় রাখতে হবে, হ্যাঁ। শূন্য একটা কি বাস্তব সংখ্যা। অখণ্ড সংখ্যা, শূন্য একটি অখণ্ড সংখ্যা, শূন্য একটি বাস্তব সংখ্যা হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে কি করতে হবে? এবার দেখো কি আছে, বাস্তব সংখ্যাকে বইতে দেখো যে বাস্তব সংখ্যাকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ, আর একটা হচ্ছে অমূলদ। কটা? বাস্তব সংখ্যাকে কটি ভাগে ভাগ করছে? বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করছে। বাস্তব বাস্তব সংখ্যাকে কটি ভাগে ভাগ করছে? দুটি। একটা হচ্ছে মূলদ, মূলদ একটা হচ্ছে মূলদ, আর একটা হচ্ছে অমূলদ, অমূলদ, অমূলদ। তাহলে মূলদ কাকে বলে, অমূলদ কাকে বলে জানতে হবে, হ্যাঁ। তাহলে ভালো করে এক জায়গায় লিখি। মূলদ সংখ্যা কি হবে? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q একটি পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাকে বলা হয় মূলদ সংখ্যা। কি বললাম? হ্যাঁ, বলে দিচ্ছি, সংজ্ঞাটা ভালো করে ভেঙে বলে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, কি হবে? যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে সংখ্যাকে p/q আকারে আকারে প্রকাশ প্রকাশ করা যায় প্রকাশ করা যায়, যেখানে 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 p ও p ও q p ও q পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং এবং q নট ইজ ইকুয়াল টু, বলে, কি বলে? নট ইজ ইকুয়াল টু 0, তাদেরকে 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 মূলদ সংখ্যা বলে, মূলদ সংখ্যা, তাদেরকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, মানে p/q মানে কি বললাম? ধরো p এর মান হচ্ছে p মানে হচ্ছে ধরো 3, আবার q মানে হচ্ছে 2, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা।
হ্যাঁ, আমি এই কিউ নট ইজ ইকুয়াল টু জিরো মানে আমি কি বোঝাতে চাইছি, কিউ নট ইজ ইকুয়াল টু মানে সমান সমান দিয়ে কেটে দিলাম, দিয়ে জিরো মানে হচ্ছে কিউ কখনো জিরো হবে না। কিউ কখনো জিরো হবে না মানে 3/2 যেটা বললাম না, 2 এর জায়গায় কখনো শূন্য হবে না, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা হবে না। ঠিক আছে, মানে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে, মানে ওখানে শূন্য বসানো যাবে না। এবার উদাহরণ, যেমন 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 কি হবে, হাফ কমা 3/2 কমা -5/6 এগুলো। ঠিক আছে, তাহলে আরো একটা জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। কি, সকল পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। সকল সকল পূর্ণ সংখ্যাই কিন্তু কিন্তু মূলদ সংখ্যা। হ্যাঁ, এখন পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা এবং ওর সাথে -1 2 3 4 এরম ভাবে যোগ হয়ে যে দল গঠিত হয় তাকে বলে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যখন আসবে তখন বলে দেবো, হ্যাঁ ধরো পূর্ণ সংখ্যা হচ্ছে 3, আবার 2, ঠিক আছে? 3, 2 এই সংখ্যাগুলো কি পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে? অনেকের উত্তর আসবে হ্যাঁ, অনেকের উত্তর আসবে না। হ্যাঁ, কিন্তু 3 কে কিন্তু আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। 3/1 মানে 3 কে 1 দিয়ে ভাগ করতে হবে। মানে 1 যদি লিখি কোনো সমস্যা হবে না। দেখো 3 দিয়ে যদি ভাগ মানে 1 কে 1 এ মানে 3 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3 অক্ষে 3, উত্তর কিন্তু 3 ই আসছে। মানে 3/1 আমরা লিখতে পারি। মানে 3 এটা কিন্তু মূলদ সংখ্যা, 2 এটা কিন্তু মূলদ সংখ্যা, 0 এটাও কিন্তু মূলদ সংখ্যা। কারণ হচ্ছে আমরা 3/1 লিখতে পারি, 2/1 লিখতে পারি এবং 0/1 লিখতে পারি। ঠিক আছে? তাহলে শূন্য একটি কি সংখ্যা? শূন্য একটি মূলদ সংখ্যা। শূন্য একটি কি সংখ্যা? শূন্য কিন্তু একটি মূলদ সংখ্যা হবে। কি সংখ্যা হবে? শূন্য একটি মূলদ সংখ্যা। এক সেকেন্ড। শূন্য একটি কিন্তু মূলদ সংখ্যা। তাহলে এখানটায় 3 নম্বরে কি লিখবো আমরা? শূন্যের ধর্ম সে প্রথমে লিখে রেখেছিলাম। তাহলে এখানে কি করব? শূন্য একটি একটি মূলদ সংখ্যা। শূন্য একটি মূলদ সংখ্যা। ঠিক আছে? শূন্য একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। এবার তাহলে মূলদ সংখ্যা কাকে বলে বুঝতে পেরেছো তো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ একটি মানে পূর্ণ সংখ্যা, কিউ নট ইজ ইকুয়াল টু জিরো তাদেরকে মূলদ সংখ্যা বলা হবে। মানে কিউ এই যে নিচে যে মানটা বসছে 3/2 মানে এই 2 এর এখানে যে কোনো মান হতে পারে, এখানে যেন জিরো না হয়। তাহলে যদি জিরো হয় তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না। ঠিক আছে? এখন যদি বলি 4, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা কিন্তু। হ্যাঁ, কারণ 4/1 লিখতে পারি। ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা কাকে বলে সেটা আগে জানতে হবে। হ্যাঁ, অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে সংখ্যাকে পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা যায় না যায় না
যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 হয়, তাদের অমূলদ সংখ্যা বলে। সংখ্যা বলে তাদেরকে কি সংখ্যা বলে? অমূলদ সংখ্যা বলে। তাহলে একটা জিনিস ভালো করে মনে করে রাখো, আগে এটাই আমি যখন লিখে দিয়েছিলাম যে মূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদেরকে বলা হয় মূলদ। আর এখানে আমি কি লিখেছি শুধু এক্সট্রা, যে যায় না, যায় না, নাটা কিন্তু শুধু এক্সট্রা যোগ করেছি, ঠিক আছে। এবার অমূলদ সংখ্যার উদাহরণ কি হবে? অমূলদ সংখ্যার উদাহরণ হবে হচ্ছে যেমন, যেমন কি হবে, যেমন যেমন হবে √7, √5, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মানে ভাঙা যাবে না যেগুলো, হ্যাঁ। আবার -√7, √3, এগুলোকে। এবার তোমরা বলো যে √16 বা 16, √16 এটা কি মূলদ না অমূলদ? এটা মূলদ না অমূলদ? না অমূলদ? ভেবে দেখো। অনেকের উত্তর আসবে হয়তো অমূলদ, কিন্তু যারা যারা অমূলদ বলবে তারা ভুল বলছে। কেন? কারণ হচ্ছে √16 কে আমরা ভাঙতে পারি। 16 কে ভাঙলে কি হবে? কততে ভাঙবো? 4 দিয়ে ভেঙে দিলেও হবে, 4 এ 4 16, হ্যাঁ। তাহলে কি হবে? 4 গুণ 4, তাহলে একটা 4 বাইরে আসবে, 4। তাহলে শুধু 4, এই যে উত্তরটা বেরোচ্ছে, এই শুধু 4 টা তো মূলদ, মানে 4/1 তো লিখতে পারি। আবার হয়তো অনেকে বুঝতে পারছে না, যে ধরো 16 কে 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে 8 দুগুণ 16, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 2 দুগুণ 4, তাহলে রুট কত কটা 2 হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কটা হচ্ছে? 4টে 2। তাহলে এই দুটো 2 এর ভিতরে একটা 2 বাইরে আসবে, এই দুটো 2 এর ভিতরে একটা 2 বাইরে আসবে, তাহলে কত হবে? 4 হবে। এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। রাইট অ্যান্সার মূলদ হবে, কিন্তু অমূলদ হবে না, ঠিক আছে। তারপরে এবার মূলদ সংখ্যাকে কি, কোন সংখ্যাকে? মূলদ সংখ্যাকে কটি ভাগে ভাগ করা যায়? মূলদ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করেছে, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। এবার পূর্ণ সংখ্যা আগের বারে যখন বলে দেয়নি, তাহলে কি বলছি, যে মূলদ সংখ্যাকে কটি ভাগে ভাগ করেছে? মূলদ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করেছে। এক হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? কি বললাম আমি তখন? তখন লিখে দেয়নি, কিন্তু বলে দিয়েছিলাম। পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে মনে আছে? অখণ্ড সংখ্যা, অখণ্ড, অখণ্ড সংখ্যা মানে হচ্ছে, মানে ওর সাথে 0, 1, 2, 3। আর স্বাভাবিক সংখ্যা মানে, বা গণনা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি হচ্ছে, জিরোটা হবে না, মানে শূন্যটা হবে না, 1, 2, 3 এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে, এরও চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এরও চলতে থাকছে। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা ও -1, -2,
-3 আরো চলছে। হ্যাঁ, দলগুলো নিয়েই পূর্ণ সংখ্যা গঠিত হয়। কি? দলগুলোকে নিয়েই বা সংখ্যাগুলোকে নিয়েই পূর্ণ সংখ্যা গঠিত হয়। সংখ্যাগুলোকে সংখ্যাগুলিকে নিয়েই পূর্ণ সংখ্যা গঠিত হয়। পূর্ণ সংখ্যা গঠিত। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে অখণ্ড সংখ্যা মানে কি বললাম? অখণ্ড সংখ্যা মানে 0 একটা করতে হবে। মানে 1 2 3 4 এর সাথে 0। আর -1 -2 এগুলো কোথা থেকে আসলো? তোমরা অঙ্ক করে এসছো আগে যে এটা 1 লিখি, এটা 2 লিখি, এটা 3 লিখি, এটা 4 এরকম ভাবে চলতে থাকে। মানে এগুলো কিছু নেই মানে প্লাস প্রত্যেকটার আগে কি আছে? প্লাস আছে না? আর এইটা কি 0 আর এই পাশে আসলে -1 -2 -3 হ্যাঁ? এই সংখ্যাগুলো কিন্তু সেটাই বলেছে, হ্যাঁ? এবার আরেকটা যেটা আছে ভগ্নাংশ, ভগ্নাংশটা পরে বলছি। পূর্ণ সংখ্যাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। পূর্ণ সংখ্যাকে কটি ভাগে ভাগ করেছে? পূর্ণ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করেছে। এক হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো সংখ্যা ছোট ছোট পূর্ণ সংখ্যা, হ্যাঁ? এগুলো একদম সহজ। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে কিন্তু প্লাস, সবাই জানে। হ্যাঁ, ধনাত্মক মানে কিন্তু প্লাস আর ঋণাত্মক মানে মাইনাস। ধনাত্মক মানে প্লাস, ঋণাত্মক মানে মাইনাস। সংজ্ঞাটা এখানেই লিখে দিচ্ছি, তোমরা পয়েন্ট করে লিখে নিয়ে ভালো করে। হ্যাঁ, ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? দেখো এখানে লিখছি। শূন্য অপেক্ষা বড়, অপেক্ষা বড় সংখ্যাগুলিকে 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 ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা বলে। যেমন যেমন কি হবে? 1 2 3 মানে প্লাস। এগুলো কিন্তু প্লাস, হ্যাঁ? দিলেও হয় না দিলেও হয়। হ্যাঁ, এরকম ভাবে চলতে থাকবে। 15 হ্যাঁ, 5000 10,000 যাই হোক। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা শূন্য অপেক্ষা ছোট শূন্য অপেক্ষা ছোট সংখ্যাগুলিকে সংখ্যাগুলিকে গুলিকে হ্যাঁ ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা বলে। ঠিক আছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে উদাহরণ কি হবে? যেমন যেমন কি হবে? -1 -2 -3 ঠিক আছে? এবার তারপরে ভগ্নাংশ। তারপরে কি আছে? এই ভগ্নাংশটা। কি আছে? ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? ভগ্নাংশ সংখ্যা। তাহলে কি আছে? পূর্ণ সংখ্যা বাদে মূলদ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। কি বললাম? পূর্ণ সংখ্যা বাদে। আচ্ছা, এবার এখানে দেখো শূন্য বাদে, আচ্ছা ভগ্নাংশ বাদ দাও, পূর্ণ সংখ্যার এখানে হ্যাঁ, শূন্য অপেক্ষা ছোট, শূন্য অপেক্ষা বড়। তাহলে শূন্য একটি কি সংখ্যা? শূন্য একটি পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। কি বললাম? হ্যাঁ, মানে কিরম বলতো? ধরো এই যে শূন্য, হ্যাঁ, এখানটায় ধরো পূর্ণ সংখ্যা বলে হেডিং হলো পূর্ণ।
এই পাশে গেল, এটা হচ্ছে ধনাত্মক, হ্যাঁ, আর এটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, এখানে শূন্য আছে, এই পাশে প্লাস আছে, আর এই পাশে গেলে মাইনাস। তাহলে শূন্য কি সংখ্যা? শূন্য মানে পূর্ণ সংখ্যা, কিন্তু কিন্তু ধনাত্মকও না, ঋণাত্মকও না। তাহলে শূন্য ধর্মের ওখানে লিখতে হবে। এই চারটে মুখস্থ করবা। ঠিক আছে, শূন্য একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু কিন্তু শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা ও ও ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ কেমন হয়ে গেল না? ধনাত্মক পূর্ণ সংখ্যা নয় ও, না, একটু লেখা উল্টো পাল্টা হয়ে গেল। শূন্য একটি পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা নয় ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। মানে দুটোই না, ধনাত্মকও না, ঋণাত্মকও না। ঠিক আছে, তারপরে ভগ্নাংশ। এবার ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যা কাকে বলে সেটা লিখতে হবে। ভগ্নাংশ কি আছে? ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা বাদে মূলদ, সকল মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা বাদে মূলদ সংখ্যাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। হ্যাঁ, মানে পূর্ণ সংখ্যা বাদে, পূর্ণ সংখ্যা বাদে, পূর্ণ সংখ্যা বাদে মূলদ সংখ্যাকে, মূলদ সংখ্যাকে, মূলদ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। হ্যাঁ, এই ভগ্নাংশ কিন্তু অনেকটা ভাগ হয়, ভগ্নাংশ সংখ্যা বলে। এখন প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, হ্যাঁ, ভগ্নাংশকে কি বলা, মানে কটি ভাগে ভাগ করা যাবে? এখন আমি ধরো প্রকৃত, দেখো, প্রকৃত ভগ্নাংশ ভাগ হবে, অপ্রকৃত ভগ্নাংশ ভাগ হবে, মিশ্র ভগ্নাংশ ভাগ হবে, সামান্য ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আছে, সসীম দশমিক ভগ্নাংশ আছে, আবৃত দশমিক ভগ্নাংশ আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তাহলে আমরা গুণাগাঁথা কিছু সংজ্ঞা জানবো, তাছাড়া বেসিক কনসেপ্টটা শুধু নেবো, তাছাড়া আর কিছু না। ভগ্নাংশ সংখ্যা, তাহলে ভগ্নাংশ সংখ্যা মানে কেউ কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, মানে 2/3 এইসব সংখ্যা। হ্যাঁ, এইসব সংখ্যাকে কিন্তু ভগ্নাংশ সংখ্যা বলা হয়। ভালো করে বোঝো। এবার প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এখন ধরে নাও ভগ্নাংশকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। কটা? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? আচ্ছা, বলছি আরেকটা কি? অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ এটা। হ্যাঁ, যে ভগ্নাংশে, যে ভগ্নাংশে, যে ভগ্নাংশে লব ছোট, লব ছোট, হর বড়, হর বড়, তাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। যেমন কি আছে? যেমন হচ্ছে 2/3, হ্যাঁ, 3/4, হ্যাঁ, এমন ভাবে চলতে থাকবে। তাহলে এখন লব কোনটা, হর কোনটা? 2/3 তো লব হচ্ছে ওপরেরটা, এটা হচ্ছে লব, আর নিচেরটা হচ্ছে
হর। এবার অপকৃত তার ঠিক উল্টো। এইসব জিনিসগুলো তোমরা আগে জানো। হ্যাঁ, যে ভগ্নাংশে হ্যালো হ্যালো, কেটে গেল কেন? কি বলছিলাম? অপকৃত ভগ্নাংশ। হ্যাঁ, সেই পেজগুলো কেটে গেছে। এখানে দেখে নাও। অপ্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বললাম? যে ভগ্নাংশে, দেখো 2/3, যে ভগ্নাংশে লব মানে ওপরেরটা, এই ওপরেরটা বড়, এটা লব, এই ছোট, লব ছোট, হর বড়, হর বড়, তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত কাকে বলে? অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে, যে ভগ্নাংশে লব বড়, লব বড়, লব বড়, হর ছোট, হর ছোট, তাকে, তাকে, তাকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, তাকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ। মানে যেমন কি হবে, ওটা 2/3 লিখেছিলাম, এটা হচ্ছে 3/2 হবে। কত হবে? 3/2। মানে এই লব, লবটা কি হচ্ছে? বড় না? এটা লব, এটা লব বড় হয়ে যাচ্ছে। এবার হর, হর কি হচ্ছে? ছোট হচ্ছে না? তাহলে যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এবার ভগ্নাংশকে আবার যেটা, হ্যাঁ, ভাগ করেছে, ভগ্নাংশকে কটি ভাগে ভাগ করেছে? আবার দুটো ভাগে ভাগ করেছে। হ্যাঁ, এই পেশে যেটা আছে, হ্যাঁ, ভগ্নাংশ, ভগ্নাংশ কটি ভাগে ভাগ করেছে? দুটো। ঠিক আছে, একটা কি লিখেছে? যে সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আচ্ছা, যে ভগ্নাংশ দশমিক আকারে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। আর সামান্য ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের মতোই। আচ্ছা, ধরো অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কত আছে? এই যে 3/2 আছে না, অপ্রকৃত ভগ্নাংশ। এবার এই 3/2 মানে 2 দিয়ে 3 এর ভাগ করতে হবে। কত? তাহলে 2 একে 2, এক নামছে বিয়োগ করে, দশমিক দিলাম, দিয়ে এখানে শূন্য দিলাম, 5 দুগুণা 10, মিলে গেল। তাহলে দেখো অপ্রকৃত, অপ্রকৃত, অপ্রকৃত থেকে কিন্তু কোথায় যাচ্ছে? দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ। তাহলে আমরা এটা বলতে পারি তো যে সকল অপ্রকৃত ভগ্নাংশ, সকল অপ্রকৃত ভগ্নাংশই দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এটা আমরা বলতে পারি তো, সকল অপ্রকৃত ভগ্নাংশই দশমিক ভগ্নাংশ। এটা বলতে পারি তো, নাকি? এটা বলতে পারি তো? এটা কিন্তু বলতে পারি। ঠিক আছে, তাহলে দশমিক ভগ্নাংশ হলো। এবার দশমিক ভগ্নাংশকে আবার কটা ভাগে ভাগ করেছে? দশমিক ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সসীম দশমিক, আর একটা হচ্ছে আবৃত দশমিক। এখানে অনেক মজার জিনিস আছে অবশ্য, শুধু বুঝে নাও। সসীম আর আবৃত। সসীম, সসীম দশমিক,
সসীম দশমিক ভগ্নাংশ, হ্যাঁ। আর হচ্ছে আবৃত, আরেকটা কি? আবৃত। আবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে সসীম মানে কি আগে জানতে হবে, হ্যাঁ। দশমিক মানে কি বললাম, যে ভগ্নাংশগুলো দশমিক আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। এবার সসীম মানে কি, শুধু এইটা জানো, ভুল হয়ে গেল। সসীম মানে কি? সসীম মানে কি? হ্যাঁ, সসীম মানে যা শেষ আছে, শেষ হয়, মানে শেষ আছে, ঠিক আছে? যার শেষ আছে, শেষ, শেষ আছে, ঠিক আছে? যার শেষ আছে। তাহলে মানে বোঝো একটা জিনিস, হ্যাঁ। 3/2, হ্যাঁ, এটা আমি ভাগ করলাম, 3 কে ভাগ করি। এবার আগের পেজে যেটা দেখালাম আবার করছি, 2 কে 2, বিয়োগ করলে 1 নামলে, দশমিক দিলাম, দিয়ে হচ্ছে 0 নিলাম, নিয়ে 5 দুগুণ 10। তাহলে এটা মিলে গেল তো, এখানে শেষ হয়ে গেল তো, এটার উত্তর শেষ হলো না নাকি? শেষ হলো তো, শেষ হলো। তাহলে এটা আমরা বলতে পারি যে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, মানে এর উদাহরণ কি হবে? সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার উদাহরণ কি হবে? 1.5, ঠিক আছে? এটা কিন্তু এর উদাহরণ। এবার আবৃত মানে কি? যার কোনো শেষ নেই। এখন যদি বলো যে শেষ নেই কেন? শেষ নেই কেন? সবকিছুর শেষ আছে, এর কেন শেষ নেই? এরই শেষ নেই, ঠিক আছে? ধরো উপরে 10, নিচে 3, ভাগ করি, 10 কে ভাগ করি, ঠিক আছে? 3 তিরিক্ষে 9, বিয়োগ করলাম 1, দশমিক দিলাম, আবার 0 দিলাম, 3 তিরিক্ষে 9, 3 দিই এখানে, আবার 3 দিলাম, এই 3 দিলাম বলছি, আবার 1 দিলাম, মানে বিয়োগ করলে 1 হবে, আবার 0, হ্যাঁ, দশমিক রয়েছে তাই, 3 তিরিক্ষে 9। মানে বারবার চলতে থাকবে, এর কোনো শেষ নেই। এ খাতা শেষ করে ফেললেও তাও কোনো শেষ হবে না। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? যে দশমিক ভগ্নাংশের কোনো শেষ হয় না তাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। মানে 3.333333 মানে এরকম চলতেই থাকবে। এবার খাতার পৃষ্ঠা বাঁচাতে তো হবে আমাদের, তাই 3 পয়েন্ট, এই যে 3 টা দিলাম, এর ওপরে একটা এরকম ফোঁটা দিয়ে দেবো, তাহলে মনে হবে যে, এই ভুলে গেল, দাগ টেনে গেল কেন? তাহলে মনে হবে যে আহ 3 এর ওপরে, মানে এই 3 এর ওপরে যে ফোঁটাটা দেয়া আছে, হ্যাঁ, তাহলে মনে হবে যেন 3 চলতেই থাকতেছে। হ্যাঁ, তাহলে বইতে দেখো ওরম ফোঁটা, ফোঁটা দেয়া আছে। ঠিক আছে? অনেক এরম ফোঁটা, ফোঁটা দেয়া আছে। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? যে দশমিক ভগ্নাংশ সংখ্যা কোনো শেষ হয় না তাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? যে দশমিক ভগ্নাংশ একটা নির্দিষ্ট মাত্রায়, মানে এখন, মানে কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, অঙ্কটা মিলে যায়, হ্যাঁ, তখন তাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? এবার বলতে পারো যে উদাহরণে আমি তো দেখছি, আরেকটা কোথায় কালকে বলছিল ওরা, যে 9, আরেকটা এটা বুঝে নাও, হ্যাঁ, 9.03, এই 0 এর উপরে একটা দশমিক দেয়া, এর উপরে একটা দশমিক দেয়া। তাহলে কি এর মানে কি? 9 পয়েন্ট, হ্যাঁ, শুধু এই 3 এর উপর দশমিক দেয়া বা যেকোনো সংখ্যাটার উপর দশমিক দেয়া থাকে, সেটা বারবার চলতে থাকবে। এখানে তো দুটোই দেয়া। তাহলে কি হয়? তাহলে এখানে 03 টা বারবার এসছে। 03, আবার 03, আবার 03, আবার 03, এরকম ভাবে বারবার, বারবার, বারবার এসছে কিন্তু, হ্যাঁ? বোঝাতে পেরেছি? এটা কিন্তু বুঝতে হবে ভালো করে, হ্যাঁ?
তারপরে বলছি, দাঁড়াও একটু মুছে নি, ক্লিয়ার করে নি একটু। তাহলে এর উদাহরণটা কি বললাম আমি, যে 3 অসুবিধা হচ্ছে কেন এত? এর উদাহরণটা কি বললাম, যে 3.3 তার উপরে একটা দশমিক। এবার সসীম দশমিকের সংখ্যার ভিতরে, তাহলে সসীম মানে কি বললাম, যার শেষ আছে কিন্তু, হ্যাঁ। এবার সসীম দশমিক ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করছে। এখানেও একটা জিনিস, শুধু বুঝে নাও এইটা, হ্যাঁ। সসীম দশমিক ভগ্নাংশকে কটি ভাগে ভাগ করছে? দুটো ভাগে ভাগ করছে। একটা কি, একটা হচ্ছে শুদ্ধ সসীম দশমিক সংখ্যা। কি? শুদ্ধ সসীম সসীম দশমিক দশমিক সংখ্যা। আর একটা হচ্ছে মিশ্র সসীম দশমিক সংখ্যা। কি আছে? মিশ্র সসীম দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে অবশ্য। হ্যাঁ, শুদ্ধ সসীম দশমিক সংখ্যা মানে, হ্যাঁ ধরো আমি আবার একটা ভাগ করি, হ্যাঁ। ভাগটা হচ্ছে হাফ। এই হাফ, হাফ মানে, হাফ মানে কি, এটা ভাগ করি এককে, হ্যাঁ। ভাগ করলে কত হবে, ধরো এক দিয়ে যাচ্ছে না, তাহলে আমি একটা দশমিক দিলাম, দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিলাম, 5 দিয়ে 5 দুগুণ 10। এটা কিন্তু সসীম, কারণ মিলে গেছে না 0.5। শুদ্ধ কেন বলবো, শুদ্ধ কেন বলবো, শুদ্ধ মানে মনে রাখবা যে শুদ্ধ মানে কি বলছি আমি, হ্যাঁ, যদি সেই ভগ্নাংশের মান একের চেয়ে কম হয়, মানে শুদ্ধ মানে সেই ভগ্নাংশের মান, সেই ভগ্নাংশের মানে উত্তরটা, সেই ভগ্নাংশের মান, ভগ্নাংশের মান, ভগ্নাংশের মান একের চেয়ে কম, এর চেয়ে কম, একের চেয়ে কম, ঠিক আছে, একের চেয়ে কম। মানে এই 0.5টা এটা তো একের চেয়ে কম। কেন বলতো? আমি বলতে চাচ্ছি যে এই যে দশমিক দিলাম, 5 দিলাম, এই দশমিকের আগে যেন কোনো 1 বা 2, 3, 4 কোনো সংখ্যা যেন না বসে, শূন্য যেন বসে, বা কোনো সংখ্যাই যেন না বসে। কোনো সংখ্যা নেই তাই কিন্তু আমি শূন্য দিয়েছি। মানে এই দশমিকের আগে কোনো সংখ্যাই যেন না বসে। হ্যাঁ, তাহলে সেই সংখ্যাটা হবে কিন্তু শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে কি হয়েছে, এটা মিলে গেছে তাই শুদ্ধ হল, মানে শুদ্ধ সসীম হলো। কি হলো? শুদ্ধ সসীম হলো কিন্তু, ঠিক আছে। কত হচ্ছে এটা? অসুবিধা এত হচ্ছে, হ্যাঁ। কি হলো? 0.5, ঠিক আছে, 0.5, 0.5 যেটা আছে, হ্যাঁ। মানে কি বলছে, সসীম মানে যার শেষ হয়ে গেছে, মানে একসময় মিলে গেছে। শুদ্ধ মানে তার মানটা একের চেয়ে কম, মানে এই দশমিকের আগে যে জিরোটা বসাইছে এখানে 1, 2, 3, 4, 12, 13, 14 যাই হোক কিছু করে না, ঠিক আছে। এবার মিশ্র মানে কি, মিশ্র মানে এই যে দেখো, এই যে অঙ্কটা করেছি, এই যে অঙ্কটা করেছে, হ্যাঁ, এটাও কিন্তু শেষ হয়ে গেছে। দেখো 1.5 এ কিন্তু শেষ হয়ে গেছে, 1.5 এ কিন্তু উত্তরটা শেষ হয়ে গেছে। কিন্তু
কিন্তু তোমার সমস্যা হচ্ছে কি, দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা চলে এসেছে। কি হয়েছে? ১ চলে এসছে। দশমিকের আগে একটা ১ চলে এসছে না? দশমিকের আগে একটা সংখ্যা ১, ঠিক আছে? দশমিকের আগে একটা ১ চলে এসছে, তাই কি হয়ে যাচ্ছে? এটা মিশ্র। মানে ১ এর চেয়ে এর মানটা বেড়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে মিশ্র। আর এখানে এই অঙ্কটা তো শেষ হয়ে গেছে। এখানে তো শেষ হয়ে গেছে। ভালো করে দেখো ১০ কিন্তু মিলে আছে। তাই এটা কিন্তু সসীম। আর মিশ্র কেন? কারণ দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা রয়েছে। মানে একটা সংখ্যা রয়েছে ১, ২, ৩, ৪ যাই হোক একটা সংখ্যা আছে। এবার আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যাকে এটাই লাস্ট আজকে। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই। হ্যাঁ? তাহলে শুদ্ধ আ এই আবৃত দশমিক ভগ্নাংশকে আবার ২ টো ভাগে ভাগ করা হচ্ছে। শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। কি আছে? শুদ্ধ, শুদ্ধ আবৃত, শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা আরেকটা হচ্ছে কি হবে? মিশ্র আবৃত, আবৃত, আবৃত দশমিক, দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? তো দশমিক এখানে নিচে এসছে, হ্যাঁ? এরকম ভাবে নিচে এসছে, একটু জায়গা ধরে নিতে হয়। তাহলে কি হচ্ছে? শুদ্ধ আবৃত। আবৃত মানে কি বললাম? যার কোনো শেষ নেই। মনে আছে? এই দেখো 3 এর উপরে একটা ফোঁটা দিয়েছিলাম। এটা ব্লাক কালি দিয়ে দিলে ভালো হয় মনে হয়। হ্যাঁ? কে 3 এর উপরে একটা ফোঁটা দিয়েছিলাম না? এই যে ফোঁটা, তাহলে মানে 3, 3, 3, 3 চলতে থাকছে। এবার শুদ্ধ মানে কি বললাম? যে ভগ্নাংশের মান ১ এর চেয়ে কম হবে। তাহলে ১ এর চেয়ে কম হবে মানে কি বলতো? ধরো ১/৩ কত? ১/৩ এটাকে ভাগ করি ১ দিয়ে, হ্যাঁ? ঠিক আছে? ১ দিয়ে যাবে না। তাহলে একটা দশমিক দিই, দিয়ে ০ দিই। ৩ তিরিককে ৯। আবার সে একই জিনিস চলতে থাকবে। ১০ দশমিক রয়েছে ৩ তিরিককে ৯। হ্যাঁ? আবার ১ চলতে থাকবে কিন্তু এরমভাবে চলতে থাকবে, হ্যাঁ? তাহলে এর উত্তরটা আমরা কি লিখতে পারি? যে ০.৩ তার উপরে একটা ফোঁটা। তাই তো? তাহলে ০ এই দেখো, শুদ্ধ মানে কি? ১ এর চেয়ে কম মানে দশমিকের আগে কোন সংখ্যা হবে না। শুদ্ধ মানে একই জিনিস কিন্তু। এখানেও যা শুদ্ধ যা, এখানেও তাও শুদ্ধ তাই। শুদ্ধ মানে হচ্ছে ১ এর চেয়ে কম হতে হবে। মানে ১ এর চেয়ে কম হতে হবে মানে হ্যাঁ, ১ এর চেয়ে কম হতে হবে। মানে কোন সংখ্যা হবে না। তাহলে এটা হচ্ছে 0.3, ঠিক আছে? তাহলে তার উপরে দশমিক দিতে হবে। নাইলে তো 0.3 যদি শুধু অঙ্ক যদি আমি বলে দিই, তাহলে এটা শুদ্ধ সসীম হয়ে যাবে কিন্তু। ধরো 0.3 এটা কিন্তু শুদ্ধ সসীম। হ্যাঁ, শুদ্ধ সসীম। এবার আর যদি এই উপরে একটা দশমিক দিই, শুদ্ধ অসীম হয়ে যাবে। শুদ্ধ কি হবে? অসীম হবে। শুদ্ধ কি হবে? অসীম। যদি এর উপরে যদি একটা ফোঁটা দিই। ঠিক আছে? শুদ্ধ তাহলে এটার কোনো ১ এর চেয়ে মান কম। এবার দেখো 3.3 যেটা আমি ভাগ দেখিয়েছিলাম মানে ১০ ভাজিতক ৩। ৩ তিরিককে ৯ আবার ১০। কেন হবে ১০? দশমিক দিলাম তাই। আবার ৯ আবার ১০ মানে আমরা বারবার চলতে থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারি 3.3 তার উপরে দশমিক। তাহলে 3.3 তার উপরে দশমিক। তাহলে দেখো এই দশমিকের আগে একটা সংখ্যা চলে এসছে না? তাই এটা কিন্তু মিশ্র হয়ে গেল। ঠিক আছে? ভালো করে কথাগুলো যদি শুনে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি আশা করি। আর ক্লাসটা কেমন লাগলো জানাবে। আপাতত আজকে এইটুখানি, অন্যদিন অন্য বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।